আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওটা গতকালকের ভিডিওর আরও একটা সিকুয়েল ভিডিও। মানে হচ্ছে, আমি আমার গতকালকের ভিডিওতে রূপাকে নিয়ে যে বিষয়গুলো বলেছি, মানে রূপা সে তার নিজের ফেসবুক আইডির মাধ্যমে সে আপনাদের সাথে তার মনের যে কথাগুলো ব্যক্ত করার চেষ্টা করেছে, সেই জিনিসগুলো আমি ঠিক তার মতো করে তুলে ধরেছি। বিভিন্ন ফেসবুক পোস্ট, বিভিন্ন শর্ট ভিডিও, বিভিন্ন ফেসবুক রিলস, এগুলোর মাধ্যমে রূপা তার সাথে ঘটে যাওয়া সাংসারিক যত নির্যাতন বা সাংসারিক যত রকমের কোলাহল বা কূটনীতি তার সাথে করা হয়েছিল, সব কিছু সে কিন্তু মানে সহজ সাবলীলভাবে বিভিন্ন জিনিসের মাধ্যমে শেয়ার করেছে। তো সেই জিনিসগুলো আমি এক্সপ্লেনেশন দিয়েছিলাম এবং সব শেষে কিন্তু আমি রূপার ফেসবুক আইডির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলাম। কিন্তু এর মধ্যে কয়েকটা জিনিস না, একটা জিনিস একটু উঠে এসেছে, সেটা হচ্ছে আমার ভিডিওর মাধ্যমে দুইজন মানুষ আমাকে কমেন্ট করেছেন যে ভাই এটা রূপার আইডি না। আচ্ছা, যাই হোক, যে দুজন মানুষ বলেছেন যে এটা রূপার আইডি না বা রূপার ফেসবুক না, তাদেরকে আজকে আমি একদম প্রমাণ দিয়ে দেবো একদম ভিডিও শুরুতে যে এটা রূপার ফেসবুক আইডি। এবং বাকি যে সমস্ত মানুষ আছেন তারা কিন্তু ঠিকই এটা বুঝেছেন, তারা নিজেরও প্রমাণ পেয়েছেন এবং এসে আমাকে বলেও দিয়েছেন, হ্যাঁ ভাই আমরা দেখেছি। তো ওই দুজনের জন্য আমি আলাদা স্পেসিফিকভাবে ভিডিও শুরুতেই আপনাদেরকে প্রমাণ দিয়ে দেবো যে গতকালকে আমার শেয়ার করা সমস্ত কিছু রূপা তার নিজের ফেসবুক আইডি থেকে করেছে। আচ্ছা, দেন আমার ভিডিওর সেকেন্ড পোর্শনে থাকবে হাসান কেন্দ্রিক। এখন দর্শক, যেটা হয়েছে সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, সেখানে রূপা এক জায়গা থেকে তার মনের কথাগুলো শেয়ার করে যাচ্ছে, আর ওদিক থেকে হাসান সে তার মতো করে শেয়ার করে যাচ্ছে। মানে জিনিসটা হচ্ছে এরকম, কেউ কারোর সাথে মুখোমুখি কথা বলছে না, কিন্তু ফেসবুক পোস্ট শেয়ার করার মাধ্যমে একজন আরেকজনের মনের কথা ঠিকই কিন্তু শেয়ার করে যাচ্ছে এবং কেউ কারোর দোষ স্বীকার না করে দুজনকে দোষ দিয়ে যাচ্ছে। রূপা সে কিন্তু সমস্ত দোষ তার শাশুড়ি, তার ননদ, তার জামাইকে দিয়ে যাচ্ছে। অন্যদিকে হাসান সে তার সমস্ত দোষ রূপাকে দিয়ে যাচ্ছে। কিন্তু আসলে দোষ কার, এই দোষটা কার, এই জিনিসটা কিন্তু খুঁজে বের করতে পারবেন আপনারা ঠিক তখন যখন আপনারা দুই পক্ষের কথা শুনতে পারবেন, দুই পক্ষের কথা জানতে পারবেন। আমি গতকালকে একতরফা খালি রূপার কথাগুলোই বলেছিলাম, কারণ আমার রূপার কথা বলতে গিয়ে ভিডিও প্রায় 1 ঘন্টার মতো হয়ে গিয়েছিল। সো আজকে আমি বলবো হাসানের কথা। হাসান কি বলতে চায়, বা হাসানও যেহেতু মুখ খুলেছে ফেসবুকের মাধ্যমে, সেও অনেক কিছু শেয়ার করেছে। সো হাসানের মনের কথাগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো তখন আপনারা আমার গতকালকের ভিডিও আর আজকের ভিডিও দুটোকে মিলিয়ে আপনারা দুই পক্ষের কথা যখন শুনতে পারবেন, তখন আপনারা বুঝতে পারবেন বা জানতে পারবেন, নিজেরাই বের করতে পারবেন যে আসলে দোষটা কার বা কার কারণে এই সংসারটা টিকতে পারলো না। সো এটা নিয়ে এত কথা বলবো না দর্শক, আজকে আমি ভিডিওর মাধ্যমে অনেক কিছু ইনফরমেশন শেয়ার করবো। সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। শুরুতে বলে রাখি দর্শক, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলবাটন বাজানি অবশ্যই করে দিবেন এবং যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। যেমনটা বলেছি শুরুতে, আমি প্রমাণ দিব যে গতকালকে শেয়ার করা সমস্ত কিছু রূপার ফেসবুক আইডি থেকে করা হয়েছে কিনা। দর্শক, প্রথমত প্রমাণটা খুব ইজিলি দিয়ে দিচ্ছি। সে প্রমাণটা হচ্ছে, রূপার ফেসবুক আইডির নাম হচ্ছে রূপা চৌধুরী আর রূপার অরিজিনাল নাম হচ্ছে ইসরাত জাহান। তো আমি রূপার ফেসবুক আইডিতে গিয়ে আমি যদি আপনাদেরকে দেখাতে পারি, এই আইডি থেকে ঠিক গত 1 বছর আগে রূপা তার সাথে ঘটে যাওয়া হাসানের যে বিবাহ হয়েছিল সেটার ছবি শেয়ার করেছে, কংগ্রেচুলেশন মেসেজ সে থ্রু করেছে এবং সে তার নিজের পার্সোনাল কিছু জিনিস দেখিয়েছে। তাহলে কিন্তু আর বলার অবকাশ থাকে না যে এটা রূপারের ফেসবুক আইডি। ঠিক আছে, আপনারা নিজেরাও দেখেছেন, তো আমি আজকে আপনাদেরকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি যে রূপা 1 বছর আগে কী শেয়ার করেছিল। সর্বপ্রথম দর্শক, এখানে যে জিনিসটা দেখা যায় সেটা দেখুন। যখন আমরা একজন মানুষের প্রোফাইলে যাই, সবার আগে এই পেজটাই কিন্তু আসবে, রূপা চৌধুরী। প্রোফাইল পিকচারটা দেখে অনেক ভাবতে পারেন যেটা হয়তো ফেক আইডি, এখানে তার রূপা তার নিজের ছবি দিয়ে রাখেনি, কভার ফটো তো সে দিয়ে রাখেনি। তো এখানে বলে রাখি, এখানে আমাদের বাংলাদেশে অনেক মেয়েরাই আছে যারা কিনা এখন পর্যন্ত প্রোফাইল পিকচারে তাদের নিজেদের ছবি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। আমার ভিডিও যারা দেখছেন তাদের মধ্যে কজন মানুষ নিজেদের অরিজিনাল ছবি দিয়ে রেখেছেন, আপনারা একবার নিজেদেরকে প্রশ্ন করবেন। তো রূপাও কিন্তু তাই। রূপার যদি পোস্ট আমি গতকালকে পড়েছিলাম বা আপনারা যদি তার আইডি দিকে দেখেন, দেখবেন রূপা কিন্তু ম্যাক্সিমাম জিনিসই একটু ইসলামিক কেন্দ্রিক, ওয়াজ মাহফিল কেন্দ্রিক, হুজুরদের যে বয়ান সেগুলো শেয়ার করছে। মানে সে একটু এই সমস্ত দিকে ভীরু, মানে সে তার ছবি শেয়ার করে দিবে বা এগুলো দেখাবে, এই দিকে সে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো যার কারণে সে প্রোফাইল পিকচারে আল্লাহু লেখা একটা ছবি সে দিয়ে রেখেছে। কিন্তু এটা যে রূপার ফেসবুক আইডি, তাহলে আমরা প্রমাণ কীভাবে পাবো? আপনারা কষ্ট করে আমি যে ছবিটা শেয়ার করেছি, এখানে দেখুন ফটোসের মধ্যে একটা ছবি দেখা যাচ্ছে, কোনো একটা মেয়ে বিবাহের কাগজ সাইন করছে, দেখতে পাচ্ছেন হয়তো। সেটাকে আমি একটু বড় করে দেখাই।
এখানে দেখুন দর্শক, যে ছবিটাকে আমি টিকমার্ক দিয়ে রাখছি ফটোসে, এই ছবিটাকে আমি বড় করে দেখাই। এই যে দেখুন, ঠিক গত বছর 2023 সালের মে মাসের 5 তারিখ রূপা চৌধুরী তার আইডি থেকে শেয়ার করেছে, আলহামদুলিল্লাহ, আই ফিল ডিলাইটেড টু বি এ পার্ট অফ ইউর লাইফ, থ্যাংকস ফর জয়নিং মি অন দ্য লাইফ টাইমস জার্নি, ইনশাল্লাহ আওয়ার ম্যারেজ বি ব্লেসড উইথ লাভ, জয় অ্যান্ড কম্পানিয়নশিপ। তো এই জিনিসটা কিন্তু রূপা তাদের যে বিবাহের ছবিটা সে শেয়ার করেছিল জুন মাসের 27 তারিখ 2023 সালে, আর তাদের বিয়ে হয়েছিল মে মাসের 5 তারিখ। এটা কিন্তু সে তারিখ সহকারে লিখে দিয়েছে। এবং আপনারা আরেকটু ভালো করে খেয়াল করলে দেখবেন, যেই কাগজটাতে রূপা সাইন দিচ্ছে সেখানে কিন্তু সে লিখছে ইসরাত জাহান, এবং ঠিক তার উপরে কার কার বিয়ে হচ্ছে সেটাও লেখা আছে, নাজমুল হাসান কৌশিক অ্যান্ড রূপা চৌধুরী। তো এখন দেখুন দর্শক, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখালাম যে রূপা সে তার বিয়ের একদম ম্যারেজ সার্টিফিকেটে সাইন করছে, তার নাম হাসানের নাম, তার ফেসবুক আইডি, এবং সেই গত বছর জুন মাসের 27 তারিখ রূপা এই ছবিটা শেয়ার করেছিল। এখন বলেন যে এটাকে কি আপনি এত কিছু দেখার পরও বলবেন ফেক আইডি? তো যেই দুইজন আপু কমেন্ট করে বলেছিলেন ফেক আইডি, আই ডাউট, আমার কেন যেন সন্দেহ হচ্ছে এটা হাসানই হয়তো তার ফেক আইডিতে কমেন্ট করে বলেছে, কারণ সে হয়তো বিশ্বাস করতে চাচ্ছে যে এগুলো অবিশ্বাসযোগ্য আর কি। যাই হোক, আশা করি যে সমস্ত দর্শক বিচক্ষণ যারা বুঝেছেন তারা আমাকে প্রশ্ন করারও প্রয়োজন বোধ করেনি, তারা নিজেরই এই সমস্ত প্রমাণ পেয়ে গেছেন। তো তারপর আমি দর্শকদের আরও স্বচ্ছ রাখার জন্য এই জিনিসটুকু শেয়ার করে দিলাম, যাতে করে আপনাদের মধ্যে কোনো রকমের কনফিউশন না থাকে, সব কিছু ক্লিয়ার হয়ে যায়। তো যাই হোক, এই বিষয়ে আর প্রমাণ দেওয়ার কিছু আছে বলে আমার মনে হয় না। তার মানে বুঝতে পারছেন দর্শক, গতকালকে রূপা চৌধুরীর আমি যে আইডি দিয়েছি, আপনারা কষ্ট করে এই আইডিতে যদি যান, গেলে দেখবেন যে আমি গতকাল যত কিছু দিয়েছি সমস্ত ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন। তো এখন আমি চলে এসেছি আমার ভিডিওর সেকেন্ড পোর্শনে, যেটা আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে হাসান রূপাকে নিয়ে কী কী বলছে বা কী কী জানাচ্ছে। গতকালকে তো আমি বলেছিলাম রূপার তরফ থেকে, মানে রূপা কী কী বলেছে। আজকে জানাবো হাসানের কথাগুলো। তো প্রথমত দর্শক, হাসানের কথা বলতে গেলে আগে যেতে হবে আমাদের কাছে, মানে আমাদের ইসরাতের কাছে। ইসরাত কেমন মেয়ে ছিল? ইসরাতের বাবা ছিল না, ইসরাতের একটু দারিদ্র পরিবারের মেয়ে ছিল, এবং তাদের বাড়ি গ্রামের দিকে ছিল। তো যার জন্য যেটা হতো, ইসরাত কিন্তু মডার্ন লাইফ বলতে কিছু বুঝতো না, কীভাবে স্টাইল করতে হয় সেটা বুঝতো না, খুব সহজ সাবলীলভাবে সে তার জীবনটাতে চলতো। ঠিক আছে, এমনকি সে তার শাশুড়িকে রান্না করে খাওয়াতো, হাসানের জন্য কাজকর্ম করতো, সেবা যত্ন করতো, সবই করতো। তো হাসান যখন শুরুর দিকে ছিল, তার টাকা পয়সা কম ছিল, তখন তার ইসরাতকে খুব ভালো লাগতো। কারণ আপনারা জানেন, ইসরাতের সাথে হাসানের বিয়েটা কিন্তু লাভ ম্যারেজ হয়েছে, সেটা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হয়নি। তো সেই ক্ষেত্রে হাসান ভালোবেসে তাকে বিয়ে করছে। কিন্তু যখন হাসান বড় হতে থাকলো, মানে যখন সে ইউটিউবে ভাইরাল হতে থাকলো, তার প্রমোশন বাড়তে থাকলো, সে যখন ধীরে ধীরে সবার মধ্যে পরিচিতি একটা মুখ হয়ে গেল, তখন তার আর ইসরাতকে ভালো লাগতে থাকে না। যে সে মনে করে অনেক তো হয়েছে, এখন একটু মডার্ন হওয়া যায়। কিন্তু ইসরাত তো মডার্ন হতে জানে না, সে তো গ্রামের মেয়ে। তো যার জন্য যেটা হয়, কাম্মি বলেন, হাসানের মা বলেন, হাসান বলেন, কারো কাছে তখন আর ইসরাতকে ভালো লাগতো না। তো সব কিছু মিলিয়ে তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় হাসান এবং ইসরাতের বিচ্ছেদ ঘটাতে হবে। তো তারা সেটাই করে, ইসরাতের সাথে হাসানের ডিভোর্স ঘটিয়ে দেয়। হাসানও খুব খুশি যে সে তার বউকে ছেড়ে দিয়েছে। তো তার এটাতে কোনো থাকে না যে মানুষ একটু কষ্ট লাগা, আফসোস থাকা যে আমার বউটা চলে গেল, না, সে স্বেচ্ছায় তার বউকে ছেড়েছে, কারণ সে এখন মডার্ন বউকে বিয়ে করবে। তার ইচ্ছা ছিল সে আধুনিক যুগে তাল মিলানোর জন্য আধুনিক স্টাইলিস্ট একটা মেয়েকে বিয়ে করবে। ঠিক তেমন সে একটা মেয়ের সাথে আবার সম্পর্কে জড়িয়ে যায়, যার নাম রূপা। তো রূপা হচ্ছে ঢাকার মেয়ে, তাদের ঢাকাতে বাড়িও আছে, যেটা ইসরাতদের ছিল না। রূপা শিক্ষিত মেয়ে, যেটা ইসরাত ছিল না। রূপা মডার্ন মেয়ে, যেটা ইসরাত ছিল না। রূপা ঢাকা শহরে ক্যাপিটাল সিটিতে থাকে, যেটা ইসরাত ছিল না। তো সব কিছু মিলিয়ে হাসান যেমন মেয়ে চাচ্ছিল, রূপা তেমন মেয়েই হাসান খুঁজে পেয়েছে। অনেকে এখানে কমেন্ট করছেন হাসানকে, যে জায়গায় মানুষ বলবে যে ভাই এগুলো কেন হলো, এগুলো কেন বারবার হচ্ছে। ঠিক আছে, প্রথমবার মানুষের সংসার ভাঙতে পারে কোনো একটা ভুলের জন্য, যখন দ্বিতীয়বারও ভাঙবে তখন বুঝতে হবে আসলে কোনো এক জায়গায় সমস্যা হচ্ছে, সেটাকে খুঁজে বের করা উচিত। সেটা না পারলে কিছু দর্শক আছে দেখলাম, তারা আবার হাসানকে এরকম ইন্সপিরেশন দিচ্ছে, ভাই আপনি আরেকটা বিয়ে করে ফেলেন, 3 নাম্বার বিয়ে করেন। তো আমার সন্দেহ আসলে ওই মানুষগুলো কারা। আচ্ছা, সবই বুঝলাম দর্শক, হাসান যা চেয়েছে সে তাই করেছে। হাসান তো একটা কাজ করেছে দর্শক। প্রথমত হাসান ইসরাতকে ছেড়েছে এই কারণে, এই মর্মে যে সে মডার্ন স্টাইলিস্ট একটা শিক্ষিত বড়লোক মেয়েকে বিয়ে করবে। তা হাসান তো সেরকম মেয়েকে বিয়ে করেছে, ঢাকাতে বাড়ি আছে, ঢাকাতে থাকে, শিক্ষিত মেয়ে রূপা, মডার্ন মেয়েকে সে বিয়ে করেছে। হাসান তো জেনে শুনে বিয়ে করেছে, তার বউ শিক্ষিত। এখানে এটাও বলা বাহুল্য, রূপা কিন্তু হাসানের থেকেও বেশি শিক্ষিত।
তো সেই ক্ষেত্রে দর্শক একটা জিনিস বুঝেন, হাসান কিন্তু মন মতো মেয়েকেই বিয়ে করেছে। তাহলে এখন কেন হাসানের সমস্যা হচ্ছে? বলতে ভাই, হাসানের সমস্যা হচ্ছে আপনি কিভাবে জানলেন? দর্শক, হাসানের যে সমস্যা হচ্ছে এটা স্পষ্টভাবে তার নিজের কথাতে বোঝা যাচ্ছে। হাসান তার নিজের ফেসবুক আইডির মাধ্যমে একটা জিনিস শেয়ার করেছে। এখন এটা কিন্তু হাসানের যে ফেসবুক গ্রুপ, সেই গ্রুপ না, আবার হাসানের যে নিজস্ব ফেসবুক পেজ সেটাও না। এটা হচ্ছে হাসানের পার্সোনাল ফেসবুক আইডি, যেটাতে সে নিজে ফেসবুকিং করে। তো সেই ফেসবুকে হাসান একটা পোস্ট শেয়ার করেছে, একটা না কয়েকটা করেছে, আমি সবগুলো আজকে বলছি এখন ধারাবাহিকভাবে। প্রথমত সেখানে সে একটা পোস্ট, যেটা আমি এখন হুবহু আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি, একটু মনোযোগ দিয়ে পড়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন হাসান নিজেই যেটা পছন্দ করে বিয়ে করেছে, এখন হাসানের কাছে সেটা ভালো লাগছে না। আমার কথা এখানেই, তাহলে সে বিয়েটা কেন করলো? এখন আমি এখানে যে পোস্টটা শেয়ার করছি দর্শক, এটা হচ্ছে গিয়ে হাসান তার নিজের ফেসবুক পেজ থেকে, ভেরিফাইড যে ফেসবুক পেজ বলতে পারেন, তার বাদে তার যে নিজস্ব ফেসবুক আইডি নাজমুল হাসান কৌশিক, সেখান থেকে একটা পোস্ট সে শেয়ার করেছে, যার মাধ্যমে সে তার যে মনের অবলা কথা, অব্যক্ত যে কথা রূপাকে নিয়ে, সেটা একদম সুন্দর মতো তুলে ধরেছে। সেটা কি, ভালো মতো কোরিলেট করার চেষ্টা করুন দর্শক, আমি পড়ে শোনাই। ভয়ঙ্কর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা। 75% উচ্চশিক্ষিত মেয়ে, 27 থেকে 30 বয়সও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক সংকট তৈরি করেছে যে আগামী 5 বছরে লাখ লাখ মেয়ে বিয়েহীন থাকবে। তাদের যৌবনের চাহিদা, আবেগ, ভালোবাসা হারানোর ফলে স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়েই সংসার দর কষাকষি করবে। আর স্বামীও তাদের মাঝে আনুগত্য, কোমলত্ব, নারীত্ব না পেয়ে অসহ্য হয়ে উঠবে। তখন সংসার টিকানো অসম্ভব হয়ে পড়বে, কারণ তার স্ত্রী 30টা বছর পুরুষের ফিতরাতে টেক্কা দিয়ে সে নিজেই পুরুষে বিবর্তিত হয়ে গেছে। তার আস্ত দেহটাই নারীর বৈশিষ্ট্য হলেও সে মানসিকভাবে পুরুষ। স্বামী তাকে দৈহিকভাবে নারী পেলেও সে মেন্টালভাবে পুরুষ। এমন একটা দিন আসতে যাচ্ছে, মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে যেমন বঞ্চিত হবে সংসার থেকেও, বঞ্চিত হবে আখিরাতের মুক্তি থেকেও। কপি করেছে ডাক্তার জাকিয়া সুলতানা, গাইনিকোলজিস্ট, তার পোস্ট থেকে। তো যাই হোক, এখানে একটা কথাই বলা বাহুল্য যে হাসান এরকম পাবলিক প্ল্যাটফর্মে তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার বিবাহিত স্ত্রী রূপাকে এতটা ছোট না করলেও পারত। হাসান কিন্তু এই পোস্টের মাধ্যমে সে তার ওয়াইফ বা সহধর্মিণীকে একজন শিক্ষিত পুরুষ হিসেবেই সংজ্ঞায়িত করেছে। একদিকে আমরা দেখেছিলাম গতকালকে রূপা হাসানকে বলেছে মাম্মাস বয়, আর আজকে দেখছি হাসান রূপাকে ফিরতি জবাবে তাকে বলেছে একজন শিক্ষিত মানে নারীরূপী পুরুষ। তো দেখুন, এখানে কিন্তু কথার ছড়াছড়ি সুন্দর মতো চলছে, কিন্তু এরকম ছড়াছড়ির মধ্য থেকে কিন্তু আমাদেরকে আসলে খুঁজে বের করতে হবে আসলে মেইন সমস্যাটা কোথায়, এবং সেই জিনিসটা ডিসিশনটা আমি দিব না। এবার এই সমস্ত ডিসিশনটা আমি আমার দর্শকদের উপর ছেড়ে দিব, আমি জাস্ট সমস্ত প্রমাণ আপনাদের হাতে দিব। যেমন দেখুন, এই পোস্ট হাসান যেটা শেয়ার করেছে সেটা নিয়ে আমার কিছু এক্সপ্লেনেশন আছে। দেখুন, এখানে হাসান একজন শিক্ষিত মেয়ের কিছু চারিত্রিক গুণাবলী তুলে ধরেছে। এখানে সে বোঝাতে চেয়েছে যে মেয়েটা 25-30 বছর ধরে লেখাপড়া করে তারপর বিয়েতে বসে, সে তার স্বামীর সাথে একটা প্রতিদ্বন্দ্বিতে লিপ্ত হয়ে যায়, যার ফলে সে সাংসারিক না হয়ে সে একটা কর্মপ্রতিদ্বন্দ্বী হয়ে যায়, কর্মমুখী হয়ে যায়। সে চাকরি খোঁজে, সে টাকা কামানোর একটা সোর্স খোঁজার চেষ্টা করে, অথচ তার কিন্তু একটা সংসারও থাকে, স্বামীর সাথে সে একটা সংসারও করতে পারে, কিন্তু সেদিকে তার মনোনিবেশ থাকে না। তার মধ্যে একটা কম্পিটিশন চলেছে তার স্বামীর সাথে, যে আমার স্বামী কামাই করলেও আমিও কামাই করব, আমি কেন আমার স্বামীরটা খাবো। অথচ যুগ যুগান্তর ধরে কিন্তু আমাদের বাপ, দাদা, দাদি, নানা, নানি সবার মধ্য থেকে কিন্তু এগুলো চলে আসছে যে ঘরের বাইরে পুরুষরা চাকরি করবে বা ব্যবসা করবে, টাকা কামাবে, এবং ঘরের নারীরা ঘর সামলাবে। এগুলো আমরা দেখে আসছি, কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু যুগটা পরিবর্তন হচ্ছে। এখন এই যুগের পরিবর্তনকে কিছু মানুষ ভালোভাবে দেখলো, কিছু মানুষ খারাপভাবে দেখে, কিছু মানুষ এগুলোকে মেনটেন করলে ম্যানেজ করে নিলেও কিছু মানুষ পারে না। এখন এটা যার যার ব্যক্তিগত বিষয়। দেখবেন অনেক পরিবারে স্বামী স্ত্রী দুজনেই চাকরিজীবী, তারা অনেক সুখী থাকে। আবার অনেক পরিবার আছে যে হাসানের মতো, যে স্ত্রী যদি চাকরি করে স্বামী খুশি থাকে না, আবার অনেক পরিবারে কেউ করে না। মানে জিনিসটা এরকম, এগুলো যার যার ব্যক্তিগত বিষয়, কে কীভাবে এটাকে মেনে নিতে পারছে। কিন্তু হাসানের রূপাকে বিয়ে করার আগে হাসান কিন্তু এই ধরনের মেয়েকেই খুঁজছিল, যে শিক্ষিত হতে হবে, ফ্যামিলি ভালো হতে হবে, টাকাওয়ালা হতে হবে, মেয়ে চাকরিজীবী হতে হবে, মেয়ের ঢাকায় বাড়ি থাকতে হবে, ঢাকাতে থাকতে হবে, মডার্ন হতে হবে, অনেক কিছু কন্ডিশন দিয়ে হাসান কিন্তু তার জন্য একটা মেয়ে খোঁজ করে রূপাকে বিয়ে করেছে। এবং যখন তাকে প্রশ্ন করা হয়েছিল
যে মেয়ে কেমন লেগেছে বা মেয়েকে পছন্দ হয়েছে কিনা, হাসান লাফাতে লাফাতে বলেছিল মাশাল্লাহ মাশাল্লাহ অনেক ভালো লেগেছে, এবং এটা হাসানের নিজের মুখের কথা ছিল, আপনারা নিজেরাও শুনেছিলেন হাসানের ভিডিও থেকে। তাহলে আমার একটা ছোট্ট প্রশ্ন, এখন কেন হাসানের এটা মনে হচ্ছে তার বউ শিক্ষিত হওয়ার দরুন তার বউ এখন নারীরূপী পুরুষে রূপান্তরিত হয়েছে, তার স্ত্রী পুরো দেহটা নারীর মতো হলেও তার মেন্টালিটি পুরুষের মতো, এই ধরনের কথাবার্তা বা এই ধরনের অপ্রাসঙ্গিক কথাবার্তা, এই ধরনের অভিযোগ কেন এখন হাসান করছে? সে তো এরকম দেখেই রূপাকে বিয়ে করেছে, সে তো এরকম জেনে শুনেই বিয়ে করেছে, তাহলে হাসান কেন এখন রূপার দিকে এই ধরনের অভিযোগ করছে? হ্যাঁ, যদি এখন বুঝতাম যে রূপা যে শিক্ষিত, রূপা যে চাকরি করতে যায় বা চাকরি করবে বা পড়াশোনা করবে, এগুলো আগে থেকে হাসান জানতো না, না জেনে ট্র্যাপে পড়ে গেছে, তাহলে বুঝতাম যে হ্যাঁ এটা রূপার ফল্ট, রূপাদের পরিবার এগুলো লুকোচুরি করেছে, এর জন্য এটা রূপার ঠিক হয়নি। কিন্তু রূপারও তেমন করেনি, তারা সব কিছু বলে শুনেই তারপর বিয়ে দিয়েছে, হাসান জেনে শুনে বিয়ে করেছে। তাহলে এখন রূপার এত দোষ হাসান কেন খুঁজে বের করছে? আচ্ছা, ধরে নিলাম এরকম চাকরিজীবী মহিলাকে হাসান পছন্দ করে না, হাসান চায় না তার বউ চাকরি করুক বা শিক্ষিত হোক, সে চায় তার ওয়াইফ কোমল হোক, ঘরে থাকুক, সংসার করুক, ঘর সামলাক, এটা হাসান চায়। যদি তাই হয়, হাসানও তো এরকম বউ একদম রেডিমেড ছিল। আপনারা অনেকে কমেন্ট করছেন, হাসান ভাই আপনি ঢাকাতে কেন বিয়ে করতে গেলেন, আপনি আপনাদের এলাকার মেয়েকে বিয়ে করুন। দেখুন দর্শক, হাসানের যে প্রথম ওয়াইফ সে তো তার এলাকার মেয়েই ছিল। হাসানের যে প্রথম ওয়াইফ ছিল ইসরাত, সে তো রংপুরের মেয়ে ছিল। হাসান রংপুরের মেয়েকে বিয়ে করেছিল, মানে নরম সরম ছিল, সারাদিন সংসারে পড়ে থাকতো, সংসারে কাজকর্ম করতো, হাসানের দেখভাল করতো, শাশুড়ির খেদমত করতো, শ্বশুরের খেদমত করতো, কোনো চাকরিজীবী ছিল না, অত্যধিক শিক্ষিতও ছিল না, সবই তো ঠিক ছিল, ভদ্রও ছিল। তাহলে হাসানের তখন ইসরাতকে কেন ভালো লাগবে না? তাহলে দেখুন আমার একটা কথা, হাসান মানে যে ধরনের মেয়ে চায়, যেমন এখন যাচ্ছে সে ভদ্র, অশিক্ষিত, মানে গ্রামীণ হবে, পাশাপাশি তার বউ চাকরিজীবী হবে না, সমস্ত গুণ কিন্তু ইসরাতের মধ্যে ছিল, কিন্তু তারপরও তখন তার ইসরাতকে ভালো লাগেনি, ছেড়ে দিয়েছে। আর এখন যখন সে শিক্ষিত মেয়ে দেখে রূপাকে বিয়ে করলো, এখন তার শিক্ষিত মেয়েকেও ভালো লাগছে না। তাহলে আমি এটা বুঝলাম না সমস্যাটা আসলে কার মধ্যে। ইটস আপন টু ইউ দর্শক, আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। এক্ষেত্রে দর্শক আমি একটা ছোট্ট করে কথা বলি, আমরা কিন্তু রূপাকে দেখেছি, হাসানের বিভিন্ন ভিডিওতে রূপাকে দেখেছি যে হাসান হানিমুন করতে কক্সবাজার গিয়েছে, সেন্ট মার্টিন গিয়েছে, অনেকগুলো জায়গাতে রিসোর্টে ঘুরতে গিয়েছে, এমনকি রূপার ফেসবুক আইডিটাও কিন্তু আমরা ঘাটাঘাটি করেছি। সব কিছু মিলিয়ে না, আমি একটা কথা আপনাদেরকে বলি, রূপা শিক্ষিত ঠিক আছে, কিন্তু শিক্ষিত হওয়ার জন্য হাসান যেরকমটা বলছে যে অভদ্র, ম্যানারলেস বা যেরকমটা বলুক, আমি এরকম কোনো আচরণ তার মধ্যে এখন পর্যন্ত দেখিনি। যেমনটা দেখুন, তার কিন্তু পোশাক আশাকের দিক থেকে আমরা কেউ বলতে পারবো না সে খারাপ পোশাক আশাক পরে, যে সে ঢাকার মেয়ে মডার্ন হয়ে গেছে, তার পোশাক আশাক ছোটো হয়ে গেছে, অর্ধেক খুলে গেছে, এমন কিছুই না। সবসময় সে কিন্তু দেখবেন যতটুকু পর্দা করে রাখা যায়, ভালো নিজেকে ভালো লাগবে প্লাস পর্দা করে রাখা যায়, এরকম করে সে থাকার চেষ্টা করে পরিপাটিভাবে। আবার ফেসবুকে দেখবেন সে চাইলে কিন্তু তার একটা প্রোফাইল পিকচার দিয়ে সুন্দর মতো মানুষকে আকর্ষণ করার জন্য সেজেগুজে পরে থাকতে পারতো, সে সেটাও করেনি। এবং তার পোস্টগুলো দেখবেন সে চাইলে কিন্তু অনেক ধরনের, যেমনটা হাসান করে যে ওর পোস্ট নিয়ে আসে, কোনো ইসলাম ধর্মের বা ধার্মিক কোনো পোস্ট নিয়ে আসে না, মানে রূপা কিন্তু সেটাও করে না। রূপা ইসলামে যারা স্কলার আছেন, রূপা তাদের পোস্টগুলো কিন্তু শেয়ার করে বেশি বেশি। তো যাই হোক, সেদিক থেকে আমার কাছে রূপাকে ওরকম হাসান যেমনটা অভিযোগ করছে উশৃঙ্খল বা এরকম, আমার ওরকম মনে হয়নি। বরং আমি যেটা মনে করি আমার অভিজ্ঞতা থেকে, যে শিক্ষার একটা প্রয়োজন, ছেলে হোক মেয়ে হোক সবার জন্য প্রয়োজন। কারণ কি দর্শক, অলস মস্তিষ্ক কিন্তু শয়তানের কারখানা, এটা আমরা সবাই ছোটকাল থেকে পড়েছি। এতে করে যেটা হয়, যে সমস্ত মেয়েরা শিক্ষিত হবে দেখবেন তাদের মধ্যে সাংসারিক যে কুচিন্তা বা কূটনীতিগুলো সংসারে চলে, সেগুলো তাদের মাথায় কম ঘুরবে, কারণ তাদের মধ্যে যে শিক্ষার আলো সেটা থাকে। এতে করে যেটা হয়, তারা বুঝে যে আমার শিক্ষার সাথে এটা কোনোদিন আমার সাথে যাবে না, যে এক জায়গাতে বসলে দুটা মেয়ে বা তিনটা মেয়ে যে একসাথে অনেকজনের সমালোচনা শুরু করে দেয়, পেছনে পেছনে এর কথা ওর কথা বলে, এগুলো কোনো শিক্ষিত মেয়ে কোনোদিন করবে না। কারণ সে বুঝতে পারে যে আমার শিক্ষা এগুলো আমাকে নিষেধ করেছে, আমার ধর্ম আমাকে এগুলো নিষেধ করেছে, এই জ্ঞানটুকু একটা শিক্ষিত মেয়ের ভেতরে থাকে। এতে করে যেটা হয়, শিক্ষিত মেয়েরা কিন্তু এই ধরনের দোষগুণ থেকে দূরে থাকারই চেষ্টা করে। এখন যদি আমাকে বলেন যে ভাই ইসরাত আর রূপার মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়, আমি আপনাদেরকে বলবো এক জায়গাতে, সেটা হচ্ছে শিক্ষার দিকে। তার মানে শিক্ষার দিক থেকে পার্থক্য মানে কি এটা যে ইসরাত খারাপ ছিল, ইসরাত কূটনীতি করতো বা একজনের সাথে একজনের সমালোচনা করতো, না, এমনটা করতো না। শিক্ষার পার্থক্য আজকে ইসরাত আর রূপাকে এমন জায়গাতে ভেদাভেদ করেছে, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা হচ্ছে প্রতিবাদের দিক থেকে। আজকে ইসরাত বেশি দূর লেখাপড়া করেনি বলে তার মধ্যে আত্মবিশ্বাসটা কম,
এই আত্মবিশ্বাস কমের জন্য যেটা হয়েছে, সে সাংসারিক জীবনে যতটা নির্যাতনের শিকার হয়েছে বা যতটা তার উপর অত্যাচার করা হয়েছে সেগুলো মুখ বুজে সহ্য করেছে, এবং ডিভোর্সের পরও সে কিন্তু এখন পর্যন্ত মুখ খুলেনি, বা তার সাথে যে সংসারে কী কী ধরনের অত্যাচার চালানো হয়েছে, তার উপরে হাসান কী কী ধরনের অন্যায় করেছে, কোনো কিছু নিয়ে কিন্তু ইসরাত আজ অবধি মুখ খুলেনি, বা কোনোদিন ভিডিও নিয়েও কারো কাছে আসেনি। কিন্তু কেউ জানেনও না যে ইসরাত কোথায় গেছে। কারণ কি, ও যে আত্মবিশ্বাসের অভাব, একটা ভীতু, একটা ভয়ভীতি কাজ করে, কারণ ও যে আমাদের শিক্ষার আলোটা নেই। কিন্তু রূপাকে দেখুন, সে একটা শিক্ষিত মেয়ে। সমাজের শিক্ষিত মেয়ে হওয়ার জন্য সে কিন্তু অনেক বিষয় সম্পর্কে সে অবহিত, সে আইন কানুন সব কিছু জানে, সে তার নিজের অধিকার সম্পর্কে অবহিত, এমনকি সে সমাজ সম্পর্কে ভালো জানে। এতে করে যেটা হয়েছে, রূপার সাথে যে অন্যায়গুলো তার সাথে হয়েছে বা সে যেগুলো সাফার করেছে, সে ইসরাতের মতো কিন্তু সেগুলোকে নিজে মুখ বুঝে সহ্য করেনি। হ্যাঁ, রূপার কোনো ইউটিউব চ্যানেল নেই বা ফেসবুক পেজ নেই, বাট তার শিক্ষা তাকে এমন কোনো ওয়ে তাকে বের করে দিয়েছে, যেটার মাধ্যমে সে বুদ্ধি করে তার মনের কথাগুলো কোনো না কোনো ওয়েতে সে ঠিকই কিন্তু প্রকাশ করে দিয়েছে। এটাই হচ্ছে প্রতিবাদ আর শিক্ষার মেন পার্থক্য। আর দেখুন, আজকে রূপা এই জিনিসগুলো শেয়ার করছে বলে কিন্তু আমরা বুঝতে পারছি সবাই যে হাসানদের পরিবার তাদের ছেলের বউর সাথে কতটা অন্যায় করে থাকে। আমরা জাস্ট এতটুকু ভেবে পাচ্ছি যে ইসরাতের সাথে আসলে কতটা অন্যায় করা হয়েছিল। আজকে রূপা জানাচ্ছে বলে রূপারটা জানতে পারছি, আর ইসরাত জানেনি বলে হয়তো তারটা আমাদের জন্য আজীবনই অজানা থাকবে। আমি বলবো এখানে রূপা অনেক বড় ক্রেডিট পাওয়ার দাবিদার, বা তার এই সাহসটার উপর আমাদের আসলে বাহবা দেওয়া উচিত। তার কারণ একটাই, আজকে রূপা এই প্রতিবাদটা করেছে বলেই ইসরাতের মতো কিন্তু তার উপর পরকীয়ার কোনো অভিযোগ দেওয়া হয়নি। আমার মনে আছে সেই দিনের কথা, যখন ইসরাত এবং হাসানের ডিভোর্স হয়েছিল, তখন এরকমভাবে ইনফরমেশন ছড়ানো হয়েছিল যে ইসরাত নাকি পরকীয়া করে ভেগে গেছে। আজকে ইসরাত শুধুমাত্র মুখ বুঝে সহ্য করেছে বলে, চুপ ছিল বলে তাকে এরকম অন্যায়ের অভিযোগ নিয়ে মাথা নত করে থাকা লেগেছে, অথচ সে জানতো যে তার সাথে কী হয়েছিল, তারপরেও তাকে মুখ বুঝে সব সহ্য করতে হয়েছে। কিন্তু আজকে রূপা মুখ খুলেছে বলে কিন্তু আমরা সব কিছু জানতে পারছি, দুই তরফার কথা জানতে পারছি, শুনতে পারছি। নাহলে কিন্তু আজকে দেখতেন রূপার নামেও ঠিক একই রকম অভিযোগ দিয়ে তাকে তাড়ানো হতো। এটাকে বলা হয় শিক্ষার মেন জায়গাটা বা পার্থক্য। আজকে রূপা শিক্ষিত বলে সে আত্মবিশ্বাসী এবং সে সাহসী, যার কারণে সেরকম একটা স্টেপ নিয়ে সে তার সাথে হওয়া নির্যাতনের কথাগুলো স্পষ্ট ভাষায় বলার সাহস রাখতে পেরেছে। আর এই জন্যই হাসানদের সমস্যাটা হয়েছে যে কেন রূপা প্রতিবাদ করলো। আজকে যদি রূপাও ইসরাতের মতো কোনো প্রতিবাদ না করতো, তারাও দেখতেন কোনো কিছু করতে আসতো না। আজকে রূপার প্রতিবাদ করাতেই সমস্ত সমস্যার সৃষ্টি হয়েছে। একটা কথা কি দর্শক, হাসানের অবস্থা থেকে আমি আর এটাই বলতে বাধ্য হচ্ছি যে আসলে সমাজে মনে হয় প্রতিবাদ করার অধিকার খালি একজনেরই আছে, সেটা হচ্ছে পুরুষ মানুষ। নির্যাতন করার অধিকার খালি একজনেরই আছে, সেটা পুরুষ মানুষ। আসলে কিন্তু এমনটা না। আজকে রূপার প্রতিবাদ করেছে বলেই হাসান রূপাকে নারীরূপী পুরুষ বলেছে। কারণ কি, ওই যে রূপার প্রতিবাদ করেছে। হাসানদের মেন্টালিটি এমন, হাসানদের পরিবারের প্রত্যেকটা মানুষের মেন্টালিটি এমন যে তাদের কাছে প্রতিবাদ মানেই খালি পুরুষরা করতে পারবে, তাদের কাছে নির্যাতন করা মানেই খালি পুরুষরা করতে পারবে। এর জন্য হাসানের কাছে আজকে রূপা পুরুষ হয়ে গেছে। আসলে কিন্তু এমনটা কিছুই না, এটা তাদের মেন্টালিটি। এর মানে এটা আবার অনেকে ভাববেন দর্শক যে আমি মনে হয় খালি নারীদের পক্ষে কথা বলছি। দর্শক, এমনটা না। এই ক্ষেত্রে হাসানের দুইটা বউ চলে গেছে দর্শক, ইসরাত আবার রূপা। তো এই ক্ষেত্রে কিন্তু এখানে এটাই বলতে হবে যে নির্যাতন শিকার কারা হচ্ছে আর কে করছে। কিন্তু সমাজে এখনও অনেক পুরুষ মানুষ আছে যারা কিন্তু মহিলা কর্তৃকও নির্যাতিত হয়, বাট এই ক্ষেত্রে ঘটনাটা ভিন্ন ঘটেছে। এই ক্ষেত্রে পুরুষ দ্বারা নারী নির্যাতিত হয়েছে। তো যাই হোক দর্শক, এখন তো দর্শক বললাম হাসানের একটা পোস্ট নিয়ে। হাসান আর একটা ভিডিও শেয়ার করেছে। সেই ভিডিওটা ছিল একজন লয়ারের, আইনজীবীর। সেই আইনজীবী একটা মার্কেটে গিয়েছিল তার হাজব্যান্ডকে নিয়ে এবং তার ছোট্ট একটা বাচ্চা মেয়েকে নিয়ে। তো সেখানে একজন সাংবাদিক সে লয়ারকে একটা প্রশ্ন করে যে আপনি যারা বৃদ্ধাশ্রমে আছে সেই সমস্ত মা বাবার প্রতি কী বলবেন, আর সেই সমস্ত সন্তানদেরকে কী বলবেন যারা কিনা তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে যায়। এরকম একটা পোস্ট। তো ওইখানে আমি গল্পটা বলছি আপনাদেরকে, এর আগে বলে দিই। এই ভিডিওটা শেয়ার করে হাসান উপরে লিখেছিল, ট্যাগ করে, যে আসলে পারিবারিক শিক্ষাটা অনেক বেশি প্রয়োজন। এই কথাটা সে রূপাকে বলেছে যে রূপার মধ্যে কোনো পারিবারিক শিক্ষা ছিল না। তার হাসান এই কথাটা কেন বলেছে, পুরো ভিডিওর মর্ম যদি আপনারা জানেন, শুনেন, তাহলে বুঝতে পারবেন। এখন আমি আপনাদেরকে শর্ট করে বলি। তো সেখানে ওই মহিলা, যে কিনা লয়ার ছিল, আইনজীবী, সে ওই সাংবাদিককে বলেছে যে আমি আসলে আমার শাশুড়ি এবং মাকে আলাদা কিছু মনে করি না। আমার কাছে শাশুড়ি মানেই মা, মা মানেও মা। শাশুড়ি শব্দটা আমার অভিধানে নেই। আমার কাছে দুজনই মা, মার মধ্যে আবার শাশুড়ি হয় কীভাবে? তো দুজনই আমার কাছে একই রকম। এবং যে সমস্ত সন্তানরা নাকি
তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে জীবিত থাকা অবস্থায়, তাদেরকে নাকি তাদের সম্পদ বাজেয়াপ্ত করা উচিত, তাদেরকে আইনের আশ্রয় নেওয়া উচিত, তাদেরকে শাস্তির বিধান করা উচিত, এরকম ব্লা 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 অনেক ধরনের কথাবার্তা বলেছে। এবং পাশাপাশি সে এটাও বলেছে যে যদি আসলে বৃদ্ধাশ্রমে রাখা উচিত কাদেরকে, যাদের সন্তান নেই, যাদের সন্তান মৃত বা মারা গেছে, সেই সমস্ত বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখা যেতে পারে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দর্শক, সাংবাদিকের দ্বিতীয় প্রশ্নটা ছিল এরকম ওই লয়ারের প্রতি, আইনজীবীর প্রতি, যে আপনি তাদের প্রতি কী বলবেন, ওই সমস্ত নারীদেরকে যারা বিয়ের পর সংসারে আসা মাত্র পুরুষদেরকে তার মা বাবার কাছ থেকে দূরে করে ফেলে বা আলাদা করে ফেলে, তাদেরকে কি বলবেন? তো সেখানে ওই সমস্ত নারীদের প্রতি ওই আইনজীবী বলেছে যে ওদের মধ্যে পারিবারিক শিক্ষার অভাব আছে, তাদের মধ্যে পারিবারিক শিক্ষা নেই বলেই তারা বিয়ের পর ওই তাদের জামাইদেরকে বা পুরুষদেরকে তার মা বাবার কাছ থেকে দূরে সরিয়ে আনে। তো এই যে এই কথাটা মেইনলি এখানে হাসান পুরো ভিডিওটা তার শেয়ার করার মেইন মটো হচ্ছে এই একটা লাইন, যে কিছু মেয়েরা আছে যারা নাকি বিয়ের পর ছেলেকে তার মা বাবার কাছ থেকে আলাদা করে ফেলে, আর এই সমস্ত নারীদের মধ্যে পারিবারিক শিক্ষার অভাব থাকে। দেখুন দর্শক, আপনাদের হয়তো মনে আছে আমি আরও প্রায় 4-5 মাস ধরে একটা জিনিসই খালি প্রচার করছিলাম আমার ভিডিওর মাধ্যমে, যে রূপা আলাদা হতে চায়, রূপা তার বেটার ফিউচারের জন্য সে ঢাকায় আসতে চায়। আমি পাশাপাশি এটাও অ্যাড করে বলেছিলাম রূপার ঢাকায় আসতে চায় এর মানে এইটা নয় সে তার শ্বশুর শাশুড়িকে ফেলে দিতে চায়। রূপার ঢাকার আসা মানে এইটা, সে শিশির আর কাম্মির মতো সেও চায় ক্যাপিটাল সিটি ঢাকাতে বসবাস করুক, যাতে করে তাদের ভবিষ্যৎ প্রজন্ম একটা ভালো ফিউচার পাক, তারা এখানে তাদের সংসারটাকে সুন্দর মতো গড়ে তুলুক। আর দূর থেকেও কিন্তু শ্বশুর শাশুড়ির প্রতি দায়িত্ব পালন করা যায়। হাসান কিন্তু দূর থেকেও তার মা বাবার প্রতি দায়িত্ব পালন করতে পারবে। যেমনটা দেখবেন শিশির, সে কিন্তু ঢাকাতে বসে সে তার মা বাবার প্রতি যতটুকু দায়িত্ব পালন করে। কাম্মি, সে কিন্তু ঢাকাতে বসে তার শ্বশুর শাশুড়ির আদৌ খোঁজখবর নেই কিনা সেটা আমি জানি না, ধরে নিন নেয়, খোঁজখবর নিচ্ছে। তো যে জিনিসটা ঢাকাতে বসে নেওয়া যায় সেটা সামনাসামনি কেন থাকা লাগবে? তো রূপার এই জায়গাতে অভিযোগটা ছিল যে আজকে তার বোন যদি ঢাকাতে তার জামাইকে নিয়ে, মানে কাম্মি যদি শিশিরকে নিয়ে ঢাকায় থাকতে পারে, তাহলে সে কেন পারবে না? আজকে রূপা এটা চেয়েছে বলেই রূপাকে অভিযোগ দেওয়া হচ্ছে তার মধ্যে কোনো পারিবারিক শিক্ষা নেই। আজকে দেখুন, শিশির কিন্তু কোনো ব্যবসা করে না বা সে কিন্তু কোনো চাকরি করে না যেটার জন্য তার ঢাকাতে থাকতে হবে বা সে বাধ্য। সেও কিন্তু মানে সে এখন ফ্রিল্যান্সিং করে। কীরকম ফ্রিল্যান্সিং? তার নিজের কথা, সে নাকি ল্যাপটপে অনেক কাজ করে, অনলাইনে সেক্টর কাজ করে, বাট আমি যতটুকু জানি সে কিছুই করে না। সে জাস্ট ইউটিউবিং করে, ফেসবুকিং করে, এটাই তার কাজ। এটা দিয়ে সে তার সংসার চালায়। তাহলে এই কাজটা কিন্তু দর্শক সে তার বাড়িতে বসেও করতে পারতো, ঈশ্বরদীতে বসেও করতে পারতো। কাম্মি কিন্তু তার শ্বশুর শাশুড়ির সাথে একই বাসাতে থেকেও কাজ করতে পারতো। আবার আপনারা এটাও জানেন যে শিশির কাম্মি তারা যখন ঈশ্বরদীতে থাকে, সবাই জয়েন্ট ফ্যামিলি একসাথে থাকে, তখন তাদের কিন্তু ভিউটা অনেক বেড়ে যায়। যেখানে এখন দেখবেন তাদের চ্যানেলে কিন্তু ভিউ নাই, 50,000 40,000 ভিউ হয়। তো তারপরেও কাম্মি তার ভিউ চিন্তা করে না, টাকা কম আসুক, তারপর সে তার শ্বশুর শাশুড়ির সাথে একই ছাদের নিচে থাকবে না, সে আলাদাই থাকবে। দেখুন, কাম্মি যদি আজকে শিশিরকে নিয়ে ঢাকাতে আলাদা থাকতে পারে, তাহলে হাসান কেন, মানে রূপা কেন হাসানকে নিয়ে ঢাকাতে আলাদা থাকতে পারবে না? এই জায়গাটাতে কি সমস্যা? হতে পারে দর্শক যে আমার পয়েন্ট অফ ভিউটা একটু আলাদা হতে পারে। তো এজন্য আমি একজন দর্শকের কমেন্ট পড়তে চাই। দেখুন তিনি কি শেয়ার করেছেন, তিনি কি বলেছেন। এখানে একজন আপু, মানে বা ভাইয়া, যাই হোক বেঙ্গলি নাম, তিনি লিখেছেন আমাকে, কাম্মি ঢাকাতে বসে বসে হাসানের সংসার কন্ট্রোল করে। যতদিন রূপা ছিল কাম্মি কিন্তু রংপুরে একবারও যায়নি। ও আগেই জানতো এই বউটাও টিকবে না, ওর উপরে যাতে দোষ না পড়ে, তাই রংপুরে যায়নি। সবাইকে দেখালো ওর এটার সাথে কোনো কানেকশান নাই। নিজে কিন্তু এদিকে শিশিরকে নিয়ে আলাদা থাকে। শিশির অনলাইন জব করে, যেটাও ঈশ্বরদীতে বসেও করতে পারতো। ছোট থেকে সাইফানকে মা ভক্ত বানাচ্ছে। সাইফানের বিয়ের পরেও কাম্মি বউকে অত্যাচার করে ডিভোর্স করাবে, আর শিশিরকে খুব ডোমিনেটও করে কাম্মি। শিশির ওর কথা মতো উঠবস করে। কাম্মির পানিশমেন্ট আছে ফিউচারে, সাইফান বউ নিয়ে আলাদা হয়ে যাবে। বুড়ো বয়সে কাম্মির পাশে কেউ থাকবে না। কাম্মির ওর পাপের ফল ভোগ করবেই। দর্শক দেখুন, এই দর্শকটা কিন্তু ঠিক আমি যে কথাগুলো বলেছি ঠিক আমার কথা মতোই কিন্তু একই মতামত প্রকাশ করেছে। তো এখানে মানে একটা সহজ সাবলীল কথা, যে সমস্ত দর্শকরা মনে করছেন রূপার কেন ঢাকাতে আসা লাগবে, আপনারা এটা দেখুন যে আমাদের ইসলামে কিন্তু এরকম বলা আছে। আপনারা কিন্তু বিভিন্ন ওয়াজ মাহফিল বা বিভিন্ন যারা হুজুররা আছেন তাদের ইউটিউব হোক, গুগল হোক, আপনারা ওয়াজ মাহফিল থেকে বা হাদিস কোরআন থেকে শুনতে পারবেন, জানতে পারবেন সার্চ দিলেই, যে বিয়ের পর যদি স্ত্রী চায় যে সে তার স্বামীকে নিয়ে আলাদা একক পরিবার থাকবে, যে তার ভালো লাগছে না, সেটা করতে পারবে। বাট এখানে কন্ডিশন আছে কিছু, সেই কন্ডিশনগুলো অবশ্যই ফুলফিল করতে হবে। সেটা কি? সে যদি আলাদা পরিবার গঠন করে, সেক্ষেত্রে সে কিন্তু তার শ্বশুর শাশুড়ির সাথে বা তার যে স্বামী আছে সে স্বামীর সাথে তার বাবা মার সম্পর্ক নষ্ট করতে পারবে না। সম্পর্ক বহাল রাখতে হবে।
স্বামীকে তার মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করতে দিতে হবে, ভরণ পোষণ করতে দিতে হবে এবং যখন যেটা প্রয়োজন সেই জিনিসগুলো বুঝিয়ে দিতে হবে, তাহলেই হয়ে গেল। তাহলে ইসলাম কিন্তু সেই জায়গা থেকে পারমিট করেছে যে হ্যাঁ, একজন স্বামী তার বউকে নিয়ে আলাদা থাকতে পারবে, এই অনুমতিটা আমাদের ইসলামে কিন্তু দেওয়া আছে। আর আমি যে কথাটা বললাম দর্শক, এরকম একটা ভিডিও রূপা কিন্তু তার নিজের ফেসবুক আইডি থেকেও শেয়ার করেছে, আপনারা তার আইডিতে গেলে কিন্তু দেখে নিতে পারবেন। তারপর যে লয়ার মহিলার কথা বলছিলাম, মানে হাসান যে ভিডিওটা শেয়ার করেছিল, সেখানে ওই লয়ার মানে আইনজীবী মহিলা আরও একটা কথা বলেছে যে যখন ওই সাংবাদিককে প্রশ্ন করে যে আপনি এই শিক্ষাটা তাহলে কীভাবে পেলেন, যে হচ্ছে গিয়ে শাশুড়িকে মা মনে করতে হবে, তখন ওই লয়ার বা আইনজীবী বলেছে আমি আমার মার কাছ থেকে শিখেছি, আমার পারিবারিক শিক্ষা থেকে, আমার মা আমাকে শিখিয়েছে শাশুড়িকে মা মনে করতে। তাহলে আমার একটা কথা আছে এখানে দর্শক, আসলে বিয়ের পর শাশুড়ির সম্পর্কটা কি খালি মেয়ে মানুষ তাদের একার জন্যই হয়, খালি মেয়েদের ক্ষেত্রেই শাশুড়ি আর শ্বশুর জন্মায়? আসলে কিন্তু তা না। একটা ছেলের ক্ষেত্রেও কিন্তু শ্বশুর আর শাশুড়ির জন্ম নেয়। যেমন মেয়ের বাবা মা কিন্তু ওই ছেলের জন্য তার শ্বশুর শাশুড়ি। তো একটা মেয়েকে শুধু কেন বাধ্য করা হয় যে তোমার শ্বশুর প্রতি এই দায়িত্ব, তোমার শাশুড়ির প্রতি এই দায়িত্ব, তোমার শাশুড়ির জন্য এটা করতে হবে, তোমাকে শাশুড়িতে এই করতে হবে, তুমুক করতে হবে, শুধু মেয়েকেই প্রেশারাইজ করা হয়। কিন্তু একটা ছেলে হয়তো ওই মেয়েকে চাপ দিতে দিতে এটাই ভুলে যায় যে তারও তো একটা শ্বশুর শাশুড়ি আছে। যদি ওই মেয়েকে সে চাপিয়ে দেয় তোমার এটা দায়িত্ব পালন করতে হবে তোমার শাশুড়ির প্রতি, তাহলে ওই ছেলেরও তো মনে রাখতে হবে যে তারও কিছু দায়িত্ব আছে তার শ্বশুর শাশুড়ির উপর। যেমন ছোট্ট করে একটা কথা বলি দর্শক, ওই আইনজীবী যখন বলেছে যে আমার শাশুড়ি বলতে কিছু নেই, আমার শাশুড়ি আমার মা, আমার মায়ের মতোই, আমার আরেকটা মা, তাহলে হাসানের ক্ষেত্রেও তো বুঝতে হবে তার শাশুড়ি বলতে কিছু নেই। রূপার যে মা সেটাও হাসানেরও মা, শাশুড়ি না। তাহলে আমার একটা কথা, হাসান যে পোস্ট বা ভিডিওটা শেয়ার করেছে, এটা দিয়ে তো সে তার শাশুড়িকে ইনডিরেক্টলি অপমান করেছে, তার মানে সে কিন্তু তার মাকে অপমান করেছে। তাহলে হাসান অনেক ভালো ছেলে, শিক্ষিত ছেলে, তার পারিবারিক শিক্ষা আছে, তাহলে তার পারিবারিক শিক্ষা কি এই জিনিসটা তাকে শিখাই দেয়নি যে শাশুড়ি মানেই তো মা, মাকে কোনোদিন অপমান করতে হয় না? তো এই ক্ষেত্রে কিন্তু হাসান এটাই প্রমাণ করে দিল পারিবারিক শিক্ষা আসলে রূপার না, তার মধ্যেই নাই। যদি থাকতো সে কিন্তু ইনডিরেক্টলি রূপার শাশুড়ি মানে রূপার মাকে মানে তার শাশুড়িকে সে অপমান করতে পারতো না, কারণ সে যেটা বলছে পারিবারিক শিক্ষা নেই, সেদিক থেকে কিন্তু রূপার মাকে হাসানেরও মা ভাবার দরকার ছিল, সেটা কিন্তু হাসান ভাবেনি। তো যাই হোক দর্শক, আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আজকে হাসান যে কথাগুলো বা যে মতগুলো রূপাকে নিয়ে দিয়েছে সেগুলো আমি এক্সপ্লেন করার চেষ্টা করেছি, আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এবং গতকালকের ভিডিওতে ছিল রূপার এক্সপ্লেনেশন, মানে রূপা যেগুলো বলতে চাইছে। এখন আপনাদের কাজ হচ্ছে আমার গতকালকের ভিডিওর আজকের ভিডিও মানে রূপা এবং হাসান তাদের দুজনের মতামত আপনারা বিশ্লেষণ করে দেখবেন যে আসলে সমস্যাটা কোথায়, এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আগামীকালকে আমি পছন্দ মতো সেই ধরনের কিছু কমেন্ট আমি অবশ্যই আমার ভিডিওতে পড়ে শোনাবো। তো যাই দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আজ বেশি করতে পারছেন, এখান থেকে বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।